কোথায় কোথায় আসলে কাজ করার জায়গা আছে? হেজ ফান্ডের কাজটা কি, ওরা কি কাজ করে? ওরা যেই কাজটা করে মার্কেট মেকার, এই কাজটা যদি আমাদের বাজারে কেউ করে আমরা তাদেরকে গ্যামলার বলতেছি। ওদের বাজারে যারা মার্কেট মেকার, যে মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য গভর্নমেন্ট ওদেরকে লাইসেন্স দিয়ে সাপোর্ট দিচ্ছে, এদেরকে আমরা খুঁজে বেড়াই যে এদেরকে ধরো। ক্ষুদ্র বিনিয়োগকারী বা মাঝারি বিনিয়োগকারী তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? আমরা বাইসেল যেটাই করি, প্রথমে শেয়ার পছন্দ করি যেটা স্টেবল আছে ভালো, তারপর ওইটাতে যদি বাড়ে আমি সেল করি, তারপর ওয়েট করি। শান্ত মিউচুয়াল ফান্ড প্রেজেন্টস টিভিএস মার্কেটসে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুর রহমান। পাহাড় জয়ের মতোই জীবনের লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন কনসিস্টেন্সি। প্রতি মাসে একটু একটু করে ইনভেস্টমেন্ট করুন আর লং টার্মের স্বপ্ন সত্যি করুন। প্রিয় দর্শক, গত একটি সপ্তাহের মধ্যে 4টি কার্যদিবস লেনদেন হয়েছে। এই 4 কার্যদিবসের লেনদেন যদি আমরা দেখি, এই 4 কার্যদিবসে মোটামুটি করে গড়ে 800 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। আর সেই সাথে সূচকের কথা যদি বলি, আসলে সপ্তাহব্যাপী সূচকের তেমন কোনো পরিবর্তন নেই, 1 পয়েন্টের একটা বাড়তি হয়েছে। তার মানে মোটামুটি মার্কেট গত সপ্তাহের আগে যা ছিল সেই জায়গায় কিন্তু মার্কেট শেষ হয়েছে। তো মার্কেটের এই আচরণ এবং মার্কেট আসলে কোন দিকে যাচ্ছে, কেন মার্কেট এখনো ভাইব্রেন্ট হচ্ছে না, যুদ্ধের প্রভাব কি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এই আলোচনায় আমাদের সাথে অংশ নিচ্ছেন কাজী মেহেদী আরাফাত। তিনি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে এনবিএল সিকিউরিটিজে কাজ করছেন। তাছাড়াও তার কিছু পরিচয় রয়েছে। তিনি একসময় রিসার্চার হিসেবে কাজ করেছেন, একবার টেকনিক্যাল অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন, আবার এই টেকনিক্যাল অ্যানালিসিস শিখিয়েছেন, মানে প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন। এছাড়াও অনেক ভূমিকায় কাজ করেছেন, পোর্টফোলিও ম্যানেজ করেছেন। তার কাছ থেকে একটু বাংলাদেশের এই মার্কেটের বর্তমান চিত্র এবং ভবিষ্যৎ চিন্তাভাবনা একটু শোনার চেষ্টা করব। মেহেদী ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস মার্কেটসে। ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু জানতে চাই যে মার্কেট এখন যে অবস্থায়, গত 4 কার্যদিবসের যে লেনদেনের পর আপনার কি মনে হচ্ছে মার্কেট আসলে কোথায় আছে? আমরা যদি অতীতে দেখি তাহলে এরকম মার্কেট কিন্তু আমরা প্রায় অনেক দিন ধরে এরকম দেখতে পাচ্ছি যে হঠাৎ করে বাজার অনেক বেড়ে যাচ্ছে, আবার পরের দিনই বাজার কমে যাচ্ছে। এখন বিভিন্ন নিউজের প্রভাবে এটা হচ্ছে, কিন্তু স্থায়ীভাবে যে মার্কেটের স্টেবল অবস্থায় গ্রোথ হবে, যে আস্তে আস্তে বাড়া কমার মধ্যে আস্তে আস্তে বাড়বে, সেটা কিন্তু আমরা অনেক বছর ধরে পাচ্ছি না। যেমন গত 15-20 বছরে ওয়ার্ল্ডের বাজার অনেক উপরে চলে গেছে, প্রত্যেকটা বাজার, কিন্তু পুরো এশিয়ার মধ্যে বাংলাদেশের বাজার এখন সবচেয়ে লোয়েস্ট অবস্থানে। ওই 2010 সালেও যা ছিল এখন তার চেয়ে কম, মানে ওইটা লেভেল আর ক্রস করতে পারে না। কিন্তু ওয়ার্ল্ডের যে কোনো বাজার যদি আমরা দেখি, সব বাজারই প্রায় 5 গুণ 10 গুণ হয়ে গেছে। কারণ সব কিছুর যদি দাম বাড়ে তাহলে শেয়ার বাজারের দাম কমে থাকবে কেন? যদি আমরা নর্মালভাবে চিন্তা করি যে সাপ্লাই ডিমান্ডের উপর যদি বাজার ডিপেন্ড করে, তাহলে আমাদের বাজারের সমস্যাটা কোথায়? আমাদের বাজারে কেন আমরা চাহিদা তৈরি করতে পারলাম না? চাহিদা যদি তৈরি না হয়ে থাকে তাহলে কোথায় সমস্যা, সেটার দিকে আমাদের ফোকাস করতে হবে। এই যে আপনি বলছিলেন চাহিদা তৈরি হয়নি, চাহিদা তৈরি হয় নাই কেন? আপনি তো একটা লম্বা সময় ধরে, প্রায় 20 বছর 22 বছর ধরে চাহিদা কেন তৈরি হয়নি? আর এই জায়গায় যে সাপ্লাইগুলো এই গত 10-15 বছরে এসেছে, এই সাপ্লাইগুলো কি ভালো ছিল কিনা? এখন এটা হচ্ছে পুরোপুরি টেকনিক্যাল একটা ব্যাপার। এখন আমরা থিওরিটিক্যাল হচ্ছে সাপ্লাই ডিমান্ডের ভিত্তিতে প্রাইস নির্ধারণ হয়। এখন একটা হচ্ছে চাহিদা তৈরি করা, আর একটা হচ্ছে সাপ্লাইকে কমানো। আমরা যদি আমাদের অ্যাভারেজ ফ্লোটিং শেয়ারের যদি ক্যালকুলেশন করি যে পুরা বাজারের কত পার্সেন্ট ফ্লোটিং শেয়ার, তাহলে দেখবো আমাদের প্রায় 40% হচ্ছে ফ্লোটিং শেয়ার পুরো বাজারে যদি অ্যানালাইজ করি। কিন্তু এটা হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে হায়েস্ট। এশিয়ার যতগুলো বাজার আছে, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, তারপর ওই যে চাইনিজ বা যতগুলো বাজার আছে, সবচেয়ে বড় পার্সেন্ট হচ্ছে বাংলাদেশের। তো যদি সাপ্লাই আমার বেশি থাকে, তো সাপ্লাই বেশি রেখে তো আমি প্রায় স্টেবল হবে না বাজার। ফেব্রিকেটভাবে বাড়তে পারে, কিন্তু একটু বাড়ার পরে আবার পড়ে যাবে। যে কোনো একটা ক্রাইসিস হবে, ক্রাইসিস তো হবেই, ক্রাইসিস ছাড়া তো ওয়ার্ল্ড চলতে পারে না। যেমন ধরেন আপনার করোনার সময়, করোনা কিন্তু পুরো ওয়ার্ল্ডে আসছে, এমন না যে শুধু বাংলাদেশের জন্য আসছে। কিন্তু বাংলাদেশের বাজারে অনেক দিন ফ্লোর প্রাইস ছিল, ফ্লোর প্রাইসে বায়ান নাই, এই সমস্যা অনেক দিন বাংলাদেশের বাজারে ছিল, কিন্তু ওয়ার্ল্ডের অন্য বাজারে কিন্তু এই সমস্যা ছিল না। আমাদের বাজার হচ্ছে এখন যে অবস্থায় আসছে, টেকনিক্যাল স্ট্রাকচার হিসাব করলে আমেরিকার বাজারে এই অবস্থা ছিল 100 বছর আগে। তার মানে আমরা 100 বছর পিছিয়ে আছি আমেরিকার থেকে। তো আমরা যদি এই জিনিসগুলোতে ফোকাস না করি, দেখতে দেখতে আরও 10 বছর চলে যাবে, আলটিমেটলি কিছুই হবে না। ওই যে বাজার ভালো হবে বললাম, কিন্তু আমি কোনো ভালো হওয়ার মতো কাজ না করি, তাহলে আসলে ভালো হবে না।
এই যে আপনারা বলছেন ফ্রি ফ্লোট শেয়ারের সংখ্যা বেশি বা এশিয়ার অন্যান্য দেশের তুলনায়, আমাদের এখানে ফ্রি ফ্লোট শেয়ারের সংখ্যা বেশি কেন? মানে উদ্যোক্তারা কি পুরোটাই অফলোড করেন, না এখানে ইনস্টিটিউশনাল ইনভেস্টরের সমস্যা কোথায় সমস্যাটা? সমস্যাটা উদ্যোক্তারা তো আসবেই বাজারে অফলোড করার জন্য, ওরা এখান থেকে কালেকশন করবে, পুঁজি কালেকশন করবে, তারপর তারা ইন্ডাস্ট্রি লাগাবে। এছাড়া তো বাজারে আসার কোনো উদ্দেশ্য নাই। যেমন যদি আমি আমেরিকান বাজার অ্যানালাইজ করি, ওদিকে ওই যে প্রাইস আর্নিং রেশিও, প্রফিট অ্যান্ড ফান্ড, ওইটার রেশিও হচ্ছে প্রায় 40 থেকে 60%। মানে যত ওই একটা মিউচুয়াল ফান্ড বা অনেকগুলো মিউচুয়াল ফান্ড মিলে এই শেয়ারগুলো ব্লক করে রাখছে। ওদের ফ্লোটিং শেয়ারের পার্সেন্টেজ হচ্ছে 5%। যদি একটা কোম্পানি 100টা শেয়ার থাকে, 5টা শেয়ার বাজারে ট্রেড হয়, বাকি 95% শেয়ার হচ্ছে ব্লক করে ফেলছে। তো আমাদের দেশে যদি এখন আমি যে এই ফ্লোটিং শেয়ার যদি 40% থাকে, সেখান থেকে যদি 5টা শেয়ার যদি ট্রেড হয়, তাহলে আমাদের বাজার কোথায় যায়? ওইটা একটা অ্যানালাইসিস আমি করছি যে যদি এভাবে যদি আমরা আগাইতে পারি যে 5% রাখবো আমাদের বাজার থেকে, বাকি শেয়ার কোনো মেকানিজমে, যে কোনো মেকানিজমে হোক, ওইটা আমি যদি ড্রাই করে ফেলতে পারি, তাহলে দেখা যাচ্ছে আগামী 20 বছরের পরে দেখা যাচ্ছে বাংলাদেশের বাজার হবে 50,000-এর উপরে ইন্ডেক্স, মিনিমাম হিসাব করলে। তো ওইগুলোতে কাজ না করলে আসলে বাজার স্থায়ীভাবে উন্নতি হবে না। ফ্লোটিং শেয়ারের কথা হচ্ছে যে ফ্লোটিং শেয়ার আমাদের দেশে অনেক বেশি, এই কারণে বাজার সাস্টেইন করে না উপরে দিকে ওঠে। কিন্তু ফ্লোটিং শেয়ার যদি ভালো কোম্পানি না থাকে, ফ্লোটিং শেয়ারের সংখ্যা কম থাকলে মার্কেটটা বাড়বে, বাট এটা সাস্টেইনেবল হবে কিনা? আমরা যদি ওয়ার্ল্ডের অন্যান্য বাজার দেখি, তো ওদের আমেরিকান বাজারের কথাই বলি, আমেরিকান এবং ইউকে দুই বাজারে ফ্লোটিং শেয়ারের পার্সেন্টেজ হচ্ছে 5%। যে কোনো শেয়ারই হোক, ভালো খারাপ ওইখানে কোনো ম্যাটার না, 5% শেয়ার। এখন যে 95% শেয়ার হোল্ড করতেছে, বাজারে যে সাপোর্ট দিবে, ক্রাইসিস মোমেন্টে যে সাপোর্ট, আমাদের যে বাজার বায়ারলেস হয়ে যায় যে কোনো ক্রাইসিসে, বায়ার আর খুঁজে পাওয়া যায় না, বায়ার সাপোর্টটা কে দিবে? এখন আমার কাছে বা 10 জনের কাছে মিলাই হোক, আমার একটা কোম্পানির 95% শেয়ার আমরা হোল্ড করি। এখন যদি 95% শেয়ার যারা হোল্ড করে, ওরা যদি ওই অল্প একটু শেয়ার কিনে, তাহলেই তো প্রাইসটা স্টেবল হয়ে যাচ্ছে। যারা সেল করা করবে, ওদেরটা সেল করা ওরা নিয়ে নিবে, মানে ফ্রি ফল হবে না। কিন্তু এটা না থাকার কারণে কি হয়েছে, যদি আমাদের পুরো এশিয়ার মধ্যে, এশিয়ার না ওয়ার্ল্ড বলা চলে, এশিয়ার মধ্যে বা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি ফ্লোটিং শেয়ার পার্সেন্টেজ হচ্ছে আমাদের দেশে। আবার জিডিপিতে যে কন্ট্রিবিউশন, আমাদের বাজারের যে ক্যাপিটাল, জিডিপিতে আমাদের কন্ট্রিবিউশন হচ্ছে অনলি 11%, যেটা হচ্ছে পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে কম। যেখানে ইন্ডিয়াতে প্রায় 70-80% ওদের পুরো জিডিপির 70-80% হচ্ছে ওদের বাজারের ক্যাপিটাল। আমেরিকা যেটা 150%, কিন্তু আমাদের হচ্ছে অনলি 11%, এটাও আমাদের সবচেয়ে কম। আপনার যে ফ্লোটিং শেয়ারের জায়গা থেকে আমি একটু পরিষ্কার হই, মানে ধরেন ফ্লোটিং শেয়ার সংখ্যা কমলো, বাট কোয়ালিটি স্টক নাই, হয়তো বা ফ্লোটিং শেয়ার সংখ্যা কমার কারণে এই রেটটা 500 টাকা গেল, 10 টাকা শেয়ার 500 টাকা গেল, বাট তার ডিভিডেন্ড ইল্ড বা বছর শেষে সে 25 পয়সা 30 পয়সা করে দিচ্ছে, এইটা তো বাজারকে স্টেবল করবে না। আমি এখানে কিছু মানে, একটা হচ্ছে বইয়ের ভাষা, একটা হচ্ছে পুরোপুরি প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে কী চলতেছে এখন। একটা হচ্ছে বাজার, দুইটা বাজার, একটা হচ্ছে প্রাইমারি বাজার আর একটা হচ্ছে সেকেন্ডারি বাজার। ফান্ডামেন্টাল বাজার আমরা প্রাইমারি বাজার আমরা দুইটা একসাথে মিলাই ফেলি। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমি যা করবো সব হচ্ছে বাজারে আসার আগে, যেটা ওয়ার্ল্ডের যেটা প্র্যাকটিস, যত ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আসছে সব আমি করব, করে বাজারে আনার মানে সেকেন্ডারি বাজার লিস্টেড হওয়ার আগে। সেকেন্ডারি বাজারে আসার পরে আর কোনো ফান্ডামেন্টাল জিনিস নেই। যেটা কনসেপ্ট আমাদের বাজারে কাজ করে, যে ও ডিভিডেন্ড দিবে, ডিভিডেন্ড খাবো, বা ওইটার যে প্রফিট পাবো ওই জন্য আমি ইনভেস্ট করব। তো ওইটা তো রিস্কি ইনভেস্টমেন্ট। আমি যদি ওই 10% ইনভেস্টমেন্টের জন্য আমি শেয়ার বাজারে আসবো কেন? আমি ব্যাংকে এফডিআর করি বা বিভিন্ন ইয়েতে এফডিআর করি, বা বিভিন্ন অনেক অপরচুনিটি আসছে, আমি রিস্ক ইনভেস্টমেন্ট কেন করব? ওয়ার্ল্ডের যে প্র্যাকটিসটা চলতেছে, সেকেন্ডারি বাজারের আপনার ফান্ডামেন্টালের কোনো হিসাব নিকাশ নাই। ফান্ডামেন্টাল হিসাব হচ্ছে বাজারে আসার আগে, যত অ্যানালাইসিস তুমি আগে বাজারে আসার আগে করো, পরে প্রাইমারি বাজারে আসার পরে ওর মতো চলতে দাও। যদি ওর চাহিদা থাকে তাহলে বাড়বে। এখন 2011 সালে যখন আমাদের বাজার ধস নামে, তখন পাকিস্তানের বাজার ছিল, পাকিস্তানের ইন্ডেক্স ছিল 11,000, সেটা কয়দিন আগে 2 লাখ হয়েছে। তাহলে 11,000 থেকে যদি 2 লাখ হইতে পারে, তাহলে ওই শেয়ারগুলোর দামই তো বাড়ছে। তো পাকিস্তানে এখনও যদি আপনার লোডশেডিংয়ের ক্যালকুলেশন আমরা করি, অ্যাভারেজ লোডশেডিং হচ্ছে 4 ঘন্টা। তাহলে ওদের এমন কি মানে ইন্ডাস্ট্রিয়াল কি গ্রোথ হয়ে গেল যে ওদের শেয়ারের প্রাইস যে এত হয়ে গেল। তারপরেও ওদের এখানে যে আমেরিকান যে বড় বড় ফাইন্যান্স কোম্পানি এখানে বিনিয়োগ করতেছে, কিন্তু আমাদের বাজারে কেন আসতেছে না?
আমরা ওইটা ম্যানেজ করতে পারি কেন না। আসছে না? আমরা ওইটা ম্যানেজ করতে পারি নাই। আপনার কাছে মধ্যে কি প্রবলেম মনে হয়? আমাদের এই যে টেকনিক্যাল বাজারটা যে আলাদা, এটাকে আলাদা চিন্তা করতে হবে। যেমন আমাদের বাজারে এখন ধরেন অ্যাপস তৈরি হয় নাই। আপনি মোবাইলে গ্রামে মানে ধরেন টাকা কাউকে পাঠাবেন, আপনার 5 মিনিটে বিকাশ আছে, নগদ আছে, প্রতিটা ব্যাংকের অ্যাপস আছে। কিন্তু শেয়ার বাজারে একটা অ্যাপস তৈরি হলো না গত 15-20 বছরে, যেটা দিয়ে আপনি ট্রেড করবেন। ট্রেড তো হয়, ডিএসসির একটা ওয়েবসাইট আছে, এখন বিভিন্ন হাউস নিজেরা না, নিজেদের trade মতো হয়। করে এমএস হাউস ম্যানেজ করছে, কিন্তু আপনি কতটুকু মানে সবাই কি এই সুবিধা দিতে পারছে? সবাই পাচ্ছে না। তারপর আপনি ধরেন ট্রেড করলেন, আপনি কি অনলাইনে বিও অ্যাকাউন্ট ওপেন করতে পারেন? অনলাইনে এখন অনেক হাউসে বিও অ্যাকাউন্ট ওপেন করে, অনেক house, জটিলতা। আপনাদের ডাইরেক্ট ধরেন আপনি নগদে একটা অ্যাকাউন্ট করলেন বা বিকাশে একটা অ্যাকাউন্ট করলেন, আপনি টাকা ঢুকাইলেন, কাউকে পাঠিয়ে দিলেন, এনআইডি কী করলেন, ছবি তুললেন, হয়ে গেল, ফেস ভেরিফিকেশন করলেন, হয়ে গেল। কিন্তু আপনার যদি কি বিয়ে অ্যাকাউন্ট কীভাবে করতে পারেন? করতে পারেন না। আপনি বিয়ে অ্যাকাউন্ট করবেন, আবার ধরেন কি যেন বলে টাকা ঢুকাবেন, ওর জন্য আবার হাউজে ফর্ম দিতে হবে, তারপর আবার টাকা বের করার সময় আবার এই জটিলতা, মানে প্রত্যেকটা লেয়ারে আপনার জটিলতা আছে, যেটা প্র্যাকটিক্যাল একটা হচ্ছে আমি দিয়ে রাখছি আছে, কোথাও আছে না আছে। আপনার কথা আমার ঠিক মানে আছে যে ফ্যাসিলিটিস গুলো একটু দূর করে যেতে হবে, বাট এটা তো একটা এখন এই যে আমাদের হচ্ছে এখন হচ্ছে আমরা ম্যানুয়াল ট্রেড করি, কিন্তু ওয়ার্ল্ড এখন চলে গেছে এআই ট্রেডিংয়ে। ম্যানুয়াল ট্রেড করছে আরও ধরেন 25 বছর আগে। ধরেন আপনার এই যে পত্রিকায় আমরা ধরেন একটা পেজ হচ্ছে পুরা ওই যে শেয়ারের কোন মানে ধরেন 2007 সালে আমরা ওই যে পত্রিকা দেখে টিউশন নিতাম যে সব কোনটার দাম বাড়ছে কত পার্সেন্ট। তো এখন তো আমার এত পুরা পেজ দিলে আর দরকার নাই, প্রত্যেকের কাছে মোবাইল আছে, ঠিক আছে। তারপর ধরেন এখন এখানে মিডিয়ারও একটা বড় ভূমিকা আছে। এখন আমাদের সাইকোলজি হয়ে গেছে, ধরেন আমাদের বাজারটা দেখি, মনে করেন আমি যদি ক্রিকেট দিয়ে এক্সাম্পল দিই, ক্রিকেট ধরেন 10 বছর বা 15 বছর আগে যখন বিশ্বকাপে চান্স পায় না, আইসিসিতে একবার খেললো, তারপর বিশ্বকাপে চান্স পাইল, তখন আমরা দেখি কি যে ওই প্লেয়ারটা ভালো করতেছে, উমুক ভালো করতেছে, তো এইভাবে করে আমরা মোটিভেট হয়েছি। কারণ আমাদের বাজারের সাথে যদি আমি ওয়ার্ল্ড বাজার পাশাপাশি না রাখি, তাহলে তো আমি বুঝতে পারবো না আমাদের পজিশনটা কোথায়। আমাদের বিনিয়োগকারীদের সবারই সাইকোলজি 500 পয়েন্ট বাড়ছে, এবং সবাই সেল করো, ঠিক আছে। এখন 500 পয়েন্ট বাড়াতে কোনো বাড়া না। যদি আমি ওয়ার্ল্ডের বাজার যদি দেখি, পাকিস্তানের বাজার দেখি, ইন্ডিয়ার বাজার দেখি, আমেরিকান বাজার দেখি, যে ওদের বাজার কোথায় ছিল, কোথায় বাড়তেছে, বা প্রতিদিন যদি আমি পার্সেন্টেজ রেটও দেখি, আমাদের তো 10% বেশি বাড়ার কোনো সুযোগ নাই। এখন ওয়ার্ল্ড বাজারে যদি বাড়তে পারে 400, 500, 1000 পয়েন্টও বাড়তে পারে। এজন্য মানে এই যে মিডিয়ার যেটা ভূমিকা আছে, যাতে বাংলাদেশের যে শেয়ারের ফান্ডামেন্টাল যেটা দেখি, টার্নওভার দেখি, তারপর হচ্ছে আপনার পার্সেন্টেজ গেইন, পার্সেন্টেজ লস, বাংলাদেশের সাথে সাথে পুরো ওয়ার্ল্ডেরটাও যদি পাশাপাশি রাখা যায়, তাহলে আমাদের সাইকোলজি ডেভেলপ হবে। কারণ শেয়ার বাজার যে প্রাইসের যে ব্যাপারটা, এটা পুরো সাইকোলজিক্যাল। মানে আপনার যে ওয়ার্ল্ডের বাজারের সাথে বাংলাদেশের বাজারের কথা বলছেন, আমাদের যে পারসেপশন এবং এই বাংলাদেশের শেয়ার বাজার যারা লিস্টেড কোম্পানি, তাদের একটা বড় অংশই মানে হচ্ছে খুবই দুর্বল, বা মানে দুর্বল টাইপের। বলা হয় যে ব্লু চিপ কোম্পানি খুঁজে পেতে নাকি অনেক বড় বড় ইনভেস্টররা বলে যে তারা আসলে ইনভেস্ট করা শেয়ার খুঁজে পায় না। সেই জায়গা থেকে মার্কেট যদি বাড়ে, যেমন আমরা 2010-এ দেখেছিলাম মার্কেট বাড়ার পর ব্লাস্ট হয়েছে, এখন যদি ভালো সাপ্লাইটা না থাকে। আমিও তো ওইটাই বললাম, আমরা যদি মার্কেটটা এখন ফেব্রিকেটভাবে বাড়াইতে পারি, কিন্তু সাস্টেন করবে না, এবং করেও নাই, হবেও না। মুখে মুখে বলতে পারবো যে ভাই বাজার অনেক ভালো হবে, এই হবে, সে, কিন্তু যদি কাজ না করি, মানে ফান্ডামেন্টাল কোথায় কাজ করতে হবে। হ্যাঁ, আপনার 2-3টা পয়েন্ট বলেন যে কোথায় কোথায় আসলে কাজ করার জায়গা আছে। আপনার কাজ করার হচ্ছে মেন যে আপনার ফ্লোটিং শেয়ার যে কমানোর মেকানিজমটা কি মেকানিজম আমরা যে বলি যে হেজ ফান্ড, বিভিন্ন বিদেশে যে বিভিন্ন হেজ ফান্ডের কাজটা কি, ওরা কি কাজ করে। তারপর ধর মার্কেট মেকার, ওরা কি কাজ করে। ওরা যেই কাজটা করে মার্কেট মেকার, এই কাজটা যদি আমাদের বাজারে কেউ করে, আমরা তাদেরকে গ্যামলার বলতেছি, ঠিক আছে। মার্কেট মেকার ওদের ভাষায় ডেফিনেশন হচ্ছে ওরা লিকুইডিটি এনশিওর করে, যে বাজারে যখন মানে কেউ সেল করতে চাবে তখন সে সাপোর্ট দিবে। আপনারা দেখেন যারা মানে আমাদের আমার বাজারের প্র্যাকটিস যেই ভাষাগুলো বলি, যে এটাতে পার্টি আছে জন্য শেয়ার প্রাইস ধরে রাখছে, প্রাইস ফল করে নাই। আসলে প্র্যাকটিক্যাল আপনার গত 6 মাসে দেখেন যে আমরা জানি হয়তো এই 5টা শেয়ারে কোনো একটা গ্রুপ আছে, কিন্তু ওই 5টা শেয়ারে কিন্তু ওই প্রাইস স্টেবল আছে, বা বাড়ছে, বাড়ুক না বাড়ুক প্রাইস স্টেবল আছে, প্রাইস কিন্তু ফল করে নাই। তার মানে কি ওরা ওদের বাজারে যারা মার্কেট মেকার, যে মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য গভর্নমেন্ট ওদেরকে লাইসেন্স দিয়ে সাপোর্ট দিচ্ছে, মানে ওদের খোঁজখবর রাখতেছে, এদেরকে আমরা ধরেন খুঁজে বেড়াই যে এদেরকে ধরো,
কিন্তু আমাদের বাজারে যেটা সমস্যা হচ্ছে, দেখুন মার্কেট যারা ওইটার সাথে জড়িত কোনোভাবে যদি সেল করে দিতে পারে তাহলে দেখা যায় আর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু ওদের বাজার আবার ওইটা নাই। ওদের নির্দিষ্ট স্ক্রিপ্টই থাকবে বা ওদের যে মেকানিজম বা ওই ফান্ড ম্যানেজারের যে দায়িত্ব সবসময় ওকে সাপোর্ট দিতে হবে। যে পালায় চলে যাবে এমন না, যা আবার স্ক্রিপ্ট চেঞ্জ করে ফেলবে এমন না, ওর একটা স্ক্রিপ্টের মধ্যে থাকতে হবে। আপনার এই যে বাইব্যাক যে কত সরকার অনেকবার চেষ্টা করছে বাইব্যাক, এখন হয়েছে কি জিনিসগুলো তো একটার সাথে একটা রিলেটেড, এখন ওইটা কোনো আগামাতা পরে খুঁজে পায় নাই। যে আপনি একটু বললেন যে বাইব্যাক আমি করব, তা আমার লাভটা কী হবে, আমি যে ইনভেস্টমেন্টটা করবো লাভটা কী হবে। এখন ওদের বাজারে আবার শর্ট সেল আসছে, আমাদের বাজারে শর্ট সেল নাই। শর্ট সেল ছাড়া তো আপনার বাইব্যাক আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, তাহলে আপনার বাজার অনেক মানে হাই হয়ে গেছে বা হট হয়ে গেছে বা গরম মানে অনেক বেড়ে গেছে। তখন যদি আপনার কাছে যে শেয়ার আছে, শর্ট সেল মানে কি আপনার কাছে শেয়ার না, আপনি অটো সেল মেরে দিবেন। আপনার কাছে শেয়ার নাই কিন্তু আপনি সেল করে দিলেন, পরে আপনি কিনবেন, কিনে এটা ব্যালেন্স করবেন। তখন যদি আপনি ওই শেয়ার সেল করেন, আর শেয়ার সেল করার পরে যদি আমরা দেখি যে বাজার তো কমলে আবার যখন সাপোর্ট দিবেন তখন তো বিনিয়োগ করেও সেট থাকে। আর একটা ছাড়া তো আরেকটা হবে না। আর আমরা যাই স্টাডি করি দেখি হ্যাঁ এই বাজারে তো বাইব্যাক আছে, কারণ বাইব্যাক টান দিয়ে আনলে তো হবে না। বাইব্যাক ধরেন একটা বিল্ডিং যে আমি চাই 10 তলায় উপরে উঠতে, 10 তলা পর্যন্ত করতে, আর মাঝখানে যদি 5-6 তলা না থাকে তাহলে তো 10 তলা পর্যন্ত হবে না। আমাদের তো নিচ থেকে গোড়া থেকে শুরু করে 10 তলা পর্যন্ত প্রায় মানে জিনিসটা বুঝতে হবে। এখন আরেকটা হচ্ছে যে আমাদের বাজারে যারা দায়িত্বে আসে এরা হচ্ছে এক্সপেরিমেন্ট করে যে এটা করি এটা করি, ঠিক আছে। মানে এক্সপেরিমেন্ট করতে গেলে তো যেটা হয় আর কি, বিনিয়োগকারীদের অবস্থাটা খারাপ হয়ে যায় আর কি। আমরা একটু অন্য টপিকে যাই। আপনি টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে ক্লাস নিয়েছেন, নিজেও টেকনিক্যাল অ্যানালিস্টের কাজ করে। বাজার এখন টেকনিক্যালি কোথায় আছে? বাজার যেটা হয়েছে কোথায় আছে, যদি আমি একটা এক্সাম্পল দিই, রিয়েল এক্সাম্পল দিই, ধরেন আপনার ঢাকায় যদি আপনি উন্নতি করতে চান, ডেভেলপমেন্ট করতে চান, তাহলে সম্ভব? যে ঢাকাকে আবার নতুন করে সাজাতে বা পুরান ঢাকাকে চিন্তা করেন যে পুরান ঢাকাকে আমি সুন্দর করব, এটা সম্ভব না। কারণ এত মানে চিপা এত কিছু হয়ে গেছে, এটাকে হাত দেওয়া সম্ভব না। আর ধরেন আপনি এখন যদি ডেভেলপমেন্ট করতে হয় কোথায় করবেন, যে ওই যে পূর্বাচল বা খালি জায়গা, ওই জায়গায় ডেভেলপমেন্ট করা সম্ভব। বাংলাদেশটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডে এখন ওই জায়গা যেটা ডেভেলপমেন্ট হয় নাই, মানে পুরো খালি। এখন যদি আমরা আমাদের মানে পলিসিগুলো ঠিক করতে পারি তাহলে বাজার মানে কোথায় যাবে এটা কল্পনার বাইরে। না আমি ওই যে আপনার বলছি যে আপনার যেহেতু টেকনিক্যাল অ্যানালিসিস, এখন বাজারে হচ্ছে 5200 সামথিং পয়েন্ট আছে, এই জায়গা মানি ফ্লোটা কেমন দেখছেন, ইন্ডিকেটর গুলো কি বলছে, বাজার আসলে কোথায়? ইন্ডিকেটর সব কিছু যেটা বলছি যে এই জায়গায় তো বাজার আরও গত 10 বছর ধরেই আছে, টেকনিক্যাল অ্যানালিসিস হিসেবে আছে। এখন টেকনিক্যাল অ্যানালিসিস কী বলবে, 500 পয়েন্ট বাড়লে বলবে সেল করো, তা আমি সেল করে দিলাম, আবার 500 পয়েন্ট কমলো। তো এভাবে করলে, যেমন আমি একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন গার্মেন্টস শিল্পে বাংলাদেশের বাজার মানে অনেক ভালো হয়েছে। তো বাংলাদেশের বাজার ভালো হতে কী হয়েছে, অন্য কোনো দেশে তো ওই বায়ারগুলা যারা বায়ার ছিল ওরা আমাদের দেশে আসছে। ফাইন্যান্সিয়াল মার্কেটে কিছু বায়ার আছে, যেমন মার্চেন্ট ব্যাংক, প্রতিটা দেশে মার্চেন্ট ব্যাংক আছে। মার্চেন্ট ব্যাংক কী করে, ওরা কিন্তু এই যে গার্মেন্টস শিল্পে বিনিয়োগ করবে না, ওরা ঘুরে ফিরে শেয়ার বাজারে বিনিয়োগ করবে। তো ওরা যখন দেখবে যে কোথায় যাদের অনেক ফান্ড তারা কোথায় বিনিয়োগ করবে, যে কোন দেশের শেয়ার বাজারটা সবচেয়ে লোতে আছে, লোতেই তো ইনভেস্ট করে সবাই। তো সবাই দেখে যে বাংলাদেশের বাজার তো লোতে আছে, কিন্তু আমাদের এই সাপোর্টিংয়ের অভাবের কারণে বিদেশি বিনিয়োগ আসতে পারতেছে না। আর যদি ভুল করে কেউ চলে আসে পরে আবার মাপ চায় চলে যায় যে ভুল হয়ে গেছে, এখন আমি আবার যাই। হ্যাঁ, কারণ হচ্ছে মানে এত কমপ্লেক্স করে ফেলছি। আমরা একটু শেষের দিকে চলে আসি। এই মানে আপনার বর্তমান বাজারের যে জায়গাটায় অবস্থান করছে সেই জায়গা থেকে বিনিয়োগকারী যারা সাধারণ বিনিয়োগকারী বলি বা ক্ষুদ্র বিনিয়োগকারী বা মাঝারি বিনিয়োগকারী বলি, তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? আমাদের বর্তমান বাজারে যে বিনিয়োগকারী আসছে এরা কিন্তু অনেক পুরনো বিনিয়োগকারী। তো এরা অনেক যতই ঝড় যাক এরা এই বাজার থেকে চলে যাবে না। তো আমার পরামর্শ হচ্ছে ধৈর্য সহকারে আরও কিছুদিন থাকা আর কি, আর টিকে থাকা। সেক্ষেত্রে টিকে থাকার জন্য যতটুকু এরা টিকে আছে, অবশ্যই ওদের মেকানিজম আছে বলতে টিকে আছে। কারণ বাজারে আমাদের বাজারে যে প্রতিটা সেক্টরের গ্রোথ আছে উইথ আমাদের মানে শেয়ার বাজার বাদ দিয়ে। না তাহলে এই যে বাই সেল করা, ইনভেস্টমেন্ট করা, এইসব জায়গা থেকে আপনার কোনো পরামর্শ আছে কিনা? ইনভেস্ট অবশ্যই আমাদের বাজারে অনেক স্টক ইনভেস্ট করবে, মানে কি কি দেখে করতে পারে, আমাদের যে পুরো ফান্ড এর মধ্যে কতটা সে ইনভেস্ট করবে, কতটা ট্রেড করবে,
মানে পুরো আমাদের যেটা সমস্যা হয় দেখা যাচ্ছে আমি একটা শেয়ার সেল করে আবার আরেকটা শেয়ার বাই করি। তো যখন আমি ধরেন 100 পয়েন্ট বাড়লো বাজার, হঠাৎ করে 100 পয়েন্ট বাড়লো, যে আমি এটাতে লাভ পাইছি, এটা আমি সেল করে দিলাম, দিয়ে আবার আরেকটা শেয়ার বাই করলাম। তো আজকে যে বাজার ভালো, তো দুইটা শেয়ারই কিন্তু বাড়ছে। তো পরে দেখাচ্ছে ওই যে লাভের টাকা আবার সেটাতে চলে গেছে। তো আমার যেটা পরামর্শ, আমরা বাই সেল যেটাই করি সিঙ্গেল স্ক্রিপ্টে, আমি প্রথমে শেয়ার পছন্দ করি যেটা স্টেবল আছে ভালো, তারপর ওইটাতে যদি বাড়ে আমি সেল করি, তারপর ওয়েট করি, 2 দিন ওয়েট করে আবার বাই করি। এটা হচ্ছে বেস্ট আমার ধারণা আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস মার্কেটস আসার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম কাজী মেহেদী আরাফাতের সাথে। তিনি কিন্তু বলছিলেন, কয়েকটা পরামর্শ দিয়েছেন, মার্কেটের কিছু সমস্যা তুলে ধরেছেন। পরামর্শের মধ্যে উনি বলছেন যে শেয়ার সেল করার পর সেই দিনই যে বাই করার টেন্ডেন্সি, এইটা পরিহার করলে লোকসানের হাত থেকে হয়তো বা মুক্তি পাওয়া যাবে। আর বৃহদাঙ্কে সে যেটা বলছেন যে সরকার যদি কিছু পলিসি সাপোর্ট এবং কিছু পরিবর্তন নিয়ে আসে, সেই ক্ষেত্রে বাজারের একটা বড় গ্রোথ হতে পারে। সেই ক্ষেত্রে তিনি যেটা বলছেন, আমাদের দেশে মার্কেটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফ্রি ফ্লোটের যে শেয়ার, এই সংখ্যা অনেক বেশি, ফলে বাজার কখনোই দীর্ঘমেয়াদে সাস্টেইন করে না। টিভিএস মার্কেটসের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।